আসসালামু আলাইকুম প্রিয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে গার্ডিয়ান নার্সিং নিয়োগ কোচিং এর পক্ষ থেকে সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন। আজকে আমরা সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আপনারা সুখবর পেয়েছেন, আপনাদের এই নতুন সরকার এসে 1,00,000 নার্স নিয়োগের ঘোষণা দিয়েছে। তো তার ধারাবাহিকতায় আপনারা যারা মিডওয়াইফ পরীক্ষার্থী আছেন তাদের আগামী ঈদের পরেই বড় একটা সার্কুলার হতে যাচ্ছে। তো আমরা ধারণা করছি এই নিয়োগের মাধ্যমে আপনি এবং আপনারা প্রায় 1,000 নিয়োগ হবে ইনশাল্লাহ। তো ইতিমধ্যে ভাইবা দিয়ে প্রায় 598 জনের অলরেডি নিয়োগ প্রক্রিয়া চলছে। তো আপনারা কে কোথা থেকে আছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। যেহেতু নার্সিং এই মিডওয়াইফ যারা মূলত শিশু এবং মা এদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেন তাদের জন্য একটা অপূর্ব সুযোগ। তো এই সুযোগটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন, ভালো একটা দিক নির্দেশনা আপনার দরকার। তার ধারাবাহিকতায় আমি আপনাদের সাথে আছি সাধারণ জ্ঞান নিয়ে। আমাদের প্রিলিমিনারিতে যে 100 নম্বরের পরীক্ষা থাকবে তার মধ্যে সাধারণ জ্ঞানের 20 নম্বর থাকবে। আর এই সাধারণ জ্ঞানের 20 নম্বরের মধ্যে বাংলাদেশ, আন্তর্জাতিক, তারপর হচ্ছে কিছু বিজ্ঞানের অংশ এবং কিছু কম্পিউটার আইসিটির পরীক্ষায় আপনাদের প্রশ্ন থাকবে। তো আমাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কে কোথা থেকে আছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান। ইতিমধ্যে দেখতে পাচ্ছি সুমাইয়া খাতুন যুক্ত আছে আমাদের সাথে, তানিয়া পারভিন যুক্ত আছে আমাদের সাথে, নির্জনা আক্তার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? রংপুর সদর থেকে আছে। আর কে কোথা থেকে যুক্ত হয়ে আছেন, কে কোথা থেকে যুক্ত হয়ে আছেন আমাদেরকে জানাবেন। আর আমাকে ভালোভাবে শোনা যাচ্ছে কিনা। আর প্রথম ধাপে আপনারা যে কাজটা করবেন, আমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য এই লাইক এবং লাভ এই দুটো বাটনে আপনারা হিট করবেন। ক্লাসটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন। ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে দেখবেন আপনার আগামী পরীক্ষায় 1 থেকে 2 নম্বরের প্রশ্ন নিশ্চিত কমন থাকবে। আজকের ক্লাসটি মূলত একটি অ্যানালাইসিস ক্লাস। আপনারা যারা সাধারণ জ্ঞানকে ভয় পান, সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো কোথা থেকে আসে, কত নাম্বার আসে, তার পুরো একটা দিক নির্দেশনা আপনারা আজকের ক্লাস থেকে পারবেন। আজকের ক্লাসটা করলে ইনশাল্লাহ সাধারণ জ্ঞান নিয়ে আপনাদের আর কোনো কনফিউশনের জায়গা থাকবে না, এটা আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাচ্ছি। আমাদের সাথে অলরেডি যুক্ত আছে নির্জনা আক্তার। স্যার আপনাকে অনেক মিস করি, আপনি এখন কোথায় আছেন? আমি আপনাদের সাথেই আছি। তারপর আমাদের অন্তু ভোরের আলো আমাদের আছে, লিমা আক্তার, আমাদের রিম্পা বিশ্বাস যুক্ত আছে, আমাদের সুমনা যুক্ত আছে, আমাদের গাইবান্ধা থেকে যুক্ত আছে, আমাদের নাসরিন সুলতানা গাইবান্ধা থেকে আছে, জামালপুর থেকে সুরভি খাতুন যুক্ত আছে, ভোরের আলো পাবনা থেকে আছে, রুনা যুক্ত আছে। আচ্ছা দেখেন, নার্সিং এর আমাদের যে 20 নম্বরের প্রশ্ন থাকে, আমি একটা যদি প্রশ্ন স্যাম্পল আপনাদেরকে দেখাই, তা এই স্যাম্পলটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে দেখেন আমাদের একদম রিসেন্ট যে আমাদের যে পরীক্ষাটা হয়েছে, এই গত পরীক্ষার একদম আপডেট যে প্রশ্নটা আসছে দেখেন, এটা কিন্তু একটা সাম্প্রতিকের প্রশ্ন। তার মানে আমাদের সাম্প্রতিক থেকে প্রশ্ন থাকবে, এই প্রশ্নটা কি বলছে? বলছে 2025 সালে আন্তর্জাতিক জলবায়ু COP30 কোন দেশে অনুষ্ঠিত হবে। মানে যখন পরীক্ষাটা হয়েছিল তখন এই COP30 এটি অনুষ্ঠিত হয়নি, মানে হবে, তার জন্য এইভাবে প্রশ্নটি এসেছিল। তার এইটার উত্তরটি আপনারা জানাবেন। কি বলছে 1 নাম্বার প্রশ্নটি আবার শুনুন। 1 নাম্বার প্রশ্নটিতে বলছে যে 2025 সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন, যেটির নাম হলো কোপ, এই 30 সম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু এটা হয়ে গেছে। আপনি যখন পরীক্ষা দিয়েছিলেন, যারা ওই সময় পরীক্ষা দিয়েছিল তাদের জন্য এটি ছিল একটি সাম্প্রতিকের প্রশ্ন। বুঝতে পেরেছেন? তার মানে আপনাদের জন্য তাহলে কোনটা ইম্পর্টেন্ট? আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে COP31টা কোথায় অনুষ্ঠিত হবে। বুঝতে পেরেছেন? এইভাবে প্রশ্নগুলোকে যদি আপনি ধরে ধরে শিখতে পারেন, সাধারণ জ্ঞান আপনার জন্য পানি, এটা আপনি নিশ্চিত মনে করবেন যে এইভাবে আপনাকে চিনতে হবে যে কোথা থেকে এই সাধারণ জ্ঞানের হট স্পটটা কোথায়।
সব টাচ করলে কিন্তু আপনি সময় পাবেন না। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদেরকে উত্তর দিয়ে আছে, ভোরের আলো উত্তর দিয়ে আছে, পটুয়াখালী থেকে আছে, তানজিলা যুক্ত আছে, তারপরে রুনা যুক্ত আছে, তারপরে আমাদের নাসরিন সুলতানা যুক্ত আছে, সোমাইয়া খাতুন যুক্ত আছে। হ্যাঁ, সবাইকে একটু মেনশন করে দেন। আর যারা উত্তরটা জানেন তারা উত্তরটা করেন, আর যারা উত্তরটা পারেন না তারাও কিন্তু ট্রাই করেন। দেখবেন এক সময় চেষ্টা করতে কিন্তু সে কিন্তু সফল হয়ে যায়। এই জীবনের সবচেয়ে একটি বড় দিক হচ্ছে চেষ্টা করা। আপনি দুর্বল এটা কখনোই ভাববেন না, আপনি সব সময় চেষ্টাটাকে অব্যাহত রাখবেন, দেখবেন একটা সময় আপনি সফল হয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা কি অপশন দেওয়া আছে স্পেন, ইতালি, ব্রাজিল, মিশর। তাহলে এটার উত্তরটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটার উত্তর হলো আমাদের ব্রাজিলে। এই ব্রাজিলে আমাদের কোপ 30 সম্মেলনটা হয়ে গেছে অলরেডি 2025 সালে। যদি বলে কোন শহরে অনুষ্ঠিত হয়েছে, এটিও আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যদি বলে ব্রাজিলের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে, এই শহরটার নাম হচ্ছে বেলেম। বেলেম, বেলেম এই শহরে অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আপনাদের এখান থেকে কি কি আগামী পরীক্ষার জন্য আমি এখান থেকে খালি দুইটা কথা বলবো আপনাদেরকে। এই দুইটা যদি তথ্য মনে রাখতে পারেন, নিশ্চিত আপনি আগামী পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। এই দুইটা কথা হচ্ছে কোপ এর পূর্ণরূপ কি, কোপ এর পূর্ণরূপ কি? কোপ এর পূর্ণরূপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। কনফারেন্স, কনফারেন্স অফ দ্য পার্টিস, পার্টিস। কোপ এর পূর্ণরূপ কি বলেন? কনফারেন্স অফ দ্য পার্টিস। এটি কিন্তু আপনাদের রিটেনের জন্য পূর্ণরূপ লিখতে বলা হয়। রিটেনে অনেক সময় আমাদের সংক্ষিপ্ত রূপগুলো রিটেনে লিখতে বলা হয়। কোপ এর পূর্ণরূপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস, কনফারেন্স অফ দ্য, কনফারেন্স অফ দ্য পার্টিস। আচ্ছা, এই কোপ আমাদের জাতিসংঘের উদ্যোগে বছরে একবার কোপ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতিসংঘের উদ্যোগে বছরে আমাদের একবার কোপ সম্মেলন অনুষ্ঠিত হয়। জলবায়ুর যে আমাদের পরিবর্তন জনিত ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা হয়, আমাদের এই হচ্ছে কোপ সম্মেলন। আর এই কোপ যদি বলে প্রথম কোপ হয়েছিল কোথায়? কোপ প্রথমটা হয়েছিল 1995 সালে। 1995 সালে কোপ প্রথম হয়েছিল। কোথায় হয়েছিল? জার্মানির বার্লিনে, বার্লিন জার্মানি, বার্লিন, বার্লিন জার্মানি, বার্লিন জার্মানি, বার্লিন জার্মানি। যদি বলা হয় কোপ ফার্স্ট, এই সম্মেলনটা কবে হয় এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে বার্লিন জার্মানিতে হয় কোপ ফার্স্ট। আবার যদি বলা হয় যে কোপ আমাদের তো 30 আমরা জানলাম, এরপর হচ্ছে কোপ 31টা কোথায় হবে? কোপ, কোপ 31টা হবে কততে? 2026 সালে হবে। এটি কোথায় হবে? এটি হচ্ছে তুরস্কের আটলান্টায় হবে। তুরস্ক, আটলান্টা, আন্টালিয়া, আন্টালিয়া তুরস্ক, আন্টালিয়া তুরস্ক, আন্টালিয়া তুরস্ক। বিশ্বাস করেন এই কয়েকটা তথ্য যদি আপনি মনে রাখতে পারেন, দেখবেন এই যে আমাদের জলবায়ু নিয়ে যত রকমের এই যে কোপ নিয়ে যত পরীক্ষায় আসে, আর আপনাকে টেনশন করতে হবে না। এখান থেকে প্রস্তুতি কিন্তু আপনি কমন পাবেন। আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কি বুঝতে পেরেছেন কিনা। আমাদের অলরেডি মেহেদি হাসান যুক্ত আছে, ভোরের আলো আমাদের সাথে আছে, তাসফিয়া ইরা আমাদের সাথে যুক্ত আছে, নাসরিন সুলতান আমাদের সাথে যুক্ত আছে। আর কারা কারা শেয়ার করেছেন আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানান। যারা অলরেডি আমাদেরকে শেয়ার দিয়েছেন তারা কমেন্টে ডান লিখুন, যারা শেয়ার দিয়েছেন তারা ডান লিখুন। আর ক্লাসটি আপনারা শেয়ার করবেন আপনাদের টাইম লাইনে। দেখেন এই ক্লাসটা থেকে কিন্তু আগামী যে কোনো চাকরি পরীক্ষায় আপনি 1 থেকে 2 মার্কের প্রশ্ন কমন থাকবে আপনার। এইটা এখন পড়লেন বা পরে পড়লেন সেটা কোনো ব্যাপার না। পরীক্ষার আগেও যদি একবার এক ঝলক ক্লাসটা দেখে যেতে পারেন, আপনি কিন্তু তাৎক্ষণিক নম্বরটা পেতে পারেন। এটা কিন্তু ইংরেজিও না বা ম্যাথ না, যেটাকে আমাকে রুলস জানতে হচ্ছে বা ম্যাথের মতো অনেক নিয়ম জানতে হচ্ছে, কষতে হচ্ছে। সাধারণ জ্ঞানটা হচ্ছে এমন একটা পরীক্ষার আশীর্বাদ, যেটা একবার দেখা মাত্রই, এক ঝলক দেখা মাত্রই কিন্তু পরীক্ষায় পারা যায়। অন্য কোনো সাবজেক্ট কিন্তু এইভাবে পারা যায় না। আপনারা যারা এই যে একাডেমিক লাইফ শেষ করেছেন, দেখেন আপনাদের একাডেমিকের ভালো কিন্তু একটা বেসমেন্ট আছে। শুধু আপনারা একাডেমিক লাইফে যেই জিনিসটা পড়েন নাই, সেটা হচ্ছে একমাত্র হচ্ছে সাধারণ জ্ঞানটা। সে যখন আপনি ভর্তি পরীক্ষা দিয়েছেন তখন আপনি সাধারণ জ্ঞানটা পড়েছেন। আর এই যে আমাদের ক্লাসগুলো যদি করতে পারেন নিয়মিত, আমরা যেভাবে একদম পোস্টমর্টম ভাবে ক্লাসগুলো নেই, একদম আপনাদের প্রত্যেকটা অর্গানকে
ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেখাই, ইনশাল্লাহ আপনাদের কিন্তু সাধারণ জ্ঞানে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, অলরেডি আমাদেরকে ডান দিয়েছে আমাদের নাসিমা নাজু, ডান, গুড। আমাদের নার্গিস আক্তার, আমাদের শিখা চাকমা শিখো, আমাদের আছে কি করনিয়া রহমান। আচ্ছা, আমাদের অনেকেই যুক্ত আছে। আচ্ছা, ক্লাসটি আজকে কেমন লাগছে? আমার ক্লাসটি আগে কারা করেছেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ক্লাস আগে যারা করেছেন, জিকে ক্লাসটা আগে যারা করেছেন তারা কমেন্টে জানাবেন। আজকে যারা প্রথম, যারা আমাদের এই ক্লাসটি করছেন, যারা আমাদের পেজের সাথে যুক্ত নাই, তারা এখনই আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন। এই ধরনের সাইক্লোন ক্লাসগুলো নিয়মিত পেতে আমাদের এই পেজে ফলো দিয়ে রাখুন, না হলে কিন্তু চরম মিস করবেন আপনি। তাহলে এটা বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় অংশে চলে যাই। দেখেন, মুক্তিযুদ্ধ নিয়ে এখন আপনারা অনেকে বলেন যে স্যার আমরা কোন কোন টপিকগুলো পড়বো, কোন কোন টপিকগুলো বাদ দিয়ে পড়বো, তাদের জন্য বলছি। দেখেন, মুক্তিযুদ্ধ থেকে আপনি 1 নম্বরের প্রশ্ন কমন থাকবেই। আপনি যেদিকে যান না কেন মুক্তিযুদ্ধ বাদ দিয়ে কিন্তু পরীক্ষার হলে বুঝতে পারবেন না। এই জন্য আমি বলবো মুক্তিযুদ্ধটা স্পেসিফিক কিছু জায়গায় আপনাকে টাচ করতে হবে। তাহলে আসেন আমরা মুক্তিযুদ্ধ নিয়ে একটা প্রশ্ন, এই প্রশ্নটা বারবার হয়, এই প্রশ্নটা আমি বারবার দেখছি। আমার যে 10-12 বছরের যে নার্সিং পড়ানোর অভিজ্ঞতায় আমি এই প্রশ্নটা বারবার দেখেছি। আপনাদের নার্সিং পরীক্ষায় এসেছে আর আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে কি বলেছে যে মুক্তিযুদ্ধের কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না। দেখেন, একটা ব্যতিক্রম প্রশ্ন, এটা একটা ব্যতিক্রমী সেক্টর। কি বলছে এখানে, যে মুক্তিযুদ্ধের কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় আমাদের 11টা সেক্টর ছিল, প্রত্যেক সেক্টরেই কমান্ডার ছিল। আমাদের 11টা সেক্টরে মোট 16 জন সেক্টর কমান্ডার ছিল। 11টা সেক্টরে মোট 16 জন সেক্টরের কমান্ডার ছিল, কিন্তু আমাদের একটা সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না, সেটা হচ্ছে আমাদের 10 নাম্বার সেক্টর। এর উত্তরটি হচ্ছে 10 নাম্বার সেক্টর। 10 নাম্বার সেক্টরটা হচ্ছে আমাদের একটা নৌ সেক্টর। কি বলা হয়, এটা একটা নৌ সেক্টর। নৌ সেক্টর, নৌ সেক্টর 10 নাম্বার সেক্টরটা হচ্ছে একটা আমাদের নৌ সেক্টর। আর এই সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না, তবে 8 জন বাঙালি কর্মকর্তা ছিলেন। 8 জন, কয়জন বলেন? 8 জন। 8 জন বাঙালি কর্মকর্তা ছিলেন। বাঙালি কর্মকর্তা ছিলেন। কর্মকর্তা ছিলেন। 8 জন বাঙালি কর্মকর্তা ছিলেন। ওকে, 8 জন বাঙালি কর্মকর্তা ছিলেন। আর এই সেক্টর থেকে কিন্তু একটা অপারেশন পরিচালনা করা হয়েছিল। 10 নাম্বার সেক্টর থেকে একটা অপারেশন পরিচালনা করা হয়েছিল, যে অপারেশনের মাধ্যমে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের গতিপথ আমাদের দিকে চলে আসে। এই অপারেশনটার নাম হলো অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট মানে কি? অপারেশন জ্যাকপট মানে হচ্ছে মৃত্যু অবধি চালিয়ে যাওয়া। বুঝতে পেরেছেন? এরকম একটা অনুপ্রেরণাদায়ক অপারেশন। তাহলে আপনিও কিন্তু আপনার ব্রেইনের মধ্যে একটা সেট করতে পারেন, যতদিন পর্যন্ত আমার সরকারি জব হবে না ততদিন পর্যন্ত আমি লেগে থাকব। মানে আপনার বয়স যতদিন আছে, যতদিন পর্যন্ত আপনার সরকারি চাকরিটা হবে না ততদিন পর্যন্ত আপনি লেগে থাকবেন। এইরকম একটা মাইন্ড সেট আপ করে যদি আপনি নামতে পারেন, সত্যি কথা বলছি আপনার চাকরিটা কিন্তু হবে। আমরা ম্যাক্সিমাম পরীক্ষার্থীরা যে ভুলটা করি, আমরা উড়াধুরা পড়াশোনা শুরু করি, বই কিনি, কোর্স কিনি, এর গাইডলাইন শুনি, ওর গাইডলাইন শুনি, কিন্তু মাইন্ডটাকে আগে সেট আপ করতে হবে। আপনার নিজেকে একটা ডেডলাইন দিতে হবে যে আমি আগামী 6 মাসের মধ্যে একটা সরকারি চাকরি চাই আমার জীবনে। আগামীর ঈদ উল ফিতরের ঈদটা আমি আমার চাকরি জীবনের আমি স্যালারি দিয়ে কিন্তু সবাইকে উপহার দিব। এরকম যদি আপনার একটা জীবনের মধ্যে এইম সেট করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ইনশাল্লাহ আপনার কিন্তু চাকরিটা হবে। আচ্ছা, আমাদের অলরেডি কমেন্ট করেছেন শম্পা আক্তার, এখান থেকে বুঝতে পেরেছেন কিনা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, যারা শেয়ার দিয়েছেন আরেকবার ডান লেখেন, সবাই আরেকবার ডান লেখেন। ফাতিমা খাতুন,
জান্নাতুল সুমি জানিয়েছেন, আমাদের নাজমা সুলতানা জানিয়েছেন, আমার ক্লাস আগে করেছেন নাসরিন সুলতানা, পেইড ব্যাচ এর স্টুডেন্ট 25 থেকে ক্লাস করেছি আপনার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখেন এই ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? তা মুক্তিযুদ্ধের সেক্টরগুলো পড়বেন, এখান থেকে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কিন্তু আমাদের আরেকটা সেক্টর আছে। এই সেক্টরটা হচ্ছে কত নাম্বার সেক্টর? 1 নাম্বার সেক্টর। 1 নাম্বার সেক্টর। তাই বলেন তো, এই যে 1 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? আপনাদেরকে এই লাইভ ক্লাসের মধ্যে একটা কমন প্রশ্ন দিয়ে দিচ্ছি। আপনাদের 1 নম্বর কমন আগামী পরীক্ষার জন্য আমি লাইভ ক্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। বলুন তো, 1 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? 1 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। হাজারা খাতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে সুমাইয়া খাতুন যুক্ত হয়েছেন, আমাদের সাথে আছে নিপা, আমাদের সাথে আছে নার্গিস আক্তার, আমাদের সাথে আছে সুমা আক্তার, আমাদের সাথে আছে নাজমা সুলতানা, আমাদের সাথে আছে নির্জনা আক্তার। বলেন না, 1 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল? 1 নাম্বার কমন, পরীক্ষার আগে যদি কমন দেই কেমন লাগে বলেন তো? কেমন মজা। 1 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল? পরীক্ষার আগেই কমন। সাবিনা আক্তার, চট্টগ্রামের কথা বলি নাই, আমি বলেছি 1 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? জিয়াউর রহমান ভোরের আলো উত্তর দিয়েছেন, নীল অনুভূতি আচ্ছা উত্তর দিয়েছেন, আমাদের নূর নূরমহল আক্তার, স্যার আমি অ্যাডমিশন হতে চাই। আচ্ছা, অ্যাডমিশনের জন্য আমাদের পেজে নক করতে হবে, আমাদের যে টিম মেম্বার আছে তাদের কাছে বিস্তারিত জেনে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, মেজর জিয়াউর রহমান। আচ্ছা, এরপর আমাদের নীল অনুভূতি জানিয়েছেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি, তাহলে সেক্টর থেকে কি কি সেক্টরগুলো পড়ে রাখবেন আমি একটু নোট করে দিচ্ছি। দেখেন, আপনারা ক্লাস করেন আর না করেন এই সেক্টরগুলো পড়বেন। 1 নাম্বার সেক্টরটা পড়বেন, তারপরে আপনারা পড়বেন হচ্ছে 2 নাম্বার সেক্টরটা পড়বেন, 3 নাম্বারটা পড়বেন, 6 নাম্বারটা পড়বেন, আর হচ্ছে 10 নাম্বার পড়বেন। এই যে আপনাদেরকে 5টা সেক্টর দিলাম, এই 5টা সেক্টর পড়লে 1 নম্বর প্রশ্ন কমন থাকে। এই 5টা সেক্টর পড়লে 1 নাম্বার প্রশ্ন কমন থাকে। বুঝতে পেরেছেন? এইভাবে পোস্টমর্টম করে পড়তে হবে, কারণ একদম সালতামামি নিয়ে বসবেন, সবকিছু নিয়ে বসবেন, এই সময় কিন্তু আপনি পাবেন না। আপনার একাডেমিক লাইফে আপনি সময় পেয়েছেন, 4 বছর পেয়েছেন, 5 বছর সময় পেয়েছেন, আর চাকরির জন্য আপনি সময় পাবেন সর্বোচ্চ 1 বছর। এই সময়টা কিন্তু আপনার পরিবার আপনাকে দিবে না। তারা মনে করে যে আপনি ডিপ্লোমা কমপ্লিট করেছেন, আপনি বিএসসি কমপ্লিট করেছেন, এখন আপনার চাকরি রেডি। বাট চাকরি পরীক্ষার পড়া যে যোগ্যতা অর্জন করে পড়তে হয়, এটা কিন্তু অনেকেই বোঝে না। তাই পড়াশোনা করে বোঝানোর দায়িত্বটা হচ্ছে আপনাদের। নীল অনুভূতি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন যে দল ক্ষমতায় আসবে তাদের সম্পর্কে প্রশ্ন আসবে, এটাই চলেছে। ইয়েস, বস ইজ অলওয়েজ রাইট। ঠিক আছে, এটাই আসবে। আচ্ছা, চলেন আমরা তাহলে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 3 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3। প্রশ্ন নাম্বার 3, দেখেন তো এটা পারেন কিনা। বলছে ইসরায়েল ও প্যালেস্টাইন মুক্তি সংস্থা, ইসরায়েল ও প্যালেস্টাইন মুক্তি সংস্থা পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে কবে? প্যালেস্টাইন মুক্তি সংস্থা মানে হলো পিএলও। প্যালেস্টাইন মুক্তি সংস্থা মানে হলো পিএলও, পিএলও, পিএলও। এটা একটা সংস্থা, তারা এই ইসরায়েলের মধ্যে তারা একটা চুক্তি করে একে অপরের মধ্যে সমঝোতা করেছিল। ইসরায়েল ইসরায়েল কিন্তু দেখেন, এই যে আমরা যদি ইসরায়েলের দিকে দেখি, ইসরায়েল 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 আর এই যে ফিলিস্তিন, এই যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের কিন্তু 2টা অঞ্চল আছে প্রধান। একটা অঞ্চল হচ্ছে গাজা, একটা অঞ্চল হচ্ছে গাজা, আর আরেকটি অঞ্চলের নাম হলো পশ্চিম তীর। পশ্চিম তীর, পশ্চিম তীর। ইসরায়েলের আমাদের ফিলিস্তিনের 2টা অঞ্চল আছে, একটা হলো গাজা আর একটা হলো পশ্চিম তীর। তাহলে এই যে পশ্চিম তীরেই মূলত আছে পিএলও, পিএলও। এই পশ্চিম তীর আলারা কি করেছিল? ইসরায়েলের সাথে তারা সমঝোতা করে নিয়েছে যে আমরা তোমাদেরকে মেনে নিয়েছি ইসরায়েল, তুমিও আমাদেরকে মেনে নাও। ফিলিস্তিনের আমরাই প্রতিনিধি, তুমি আমাদেরকে মেনে নাও, আমরা তোমাদেরকে মেনে নিয়েছি। এইটা একটা কন্ডিশন।
কিন্তু এই যে গাজা, এই গাজাতে আছে কারা? হামাসরা। এই গাজাতে আছে কারা? হামাসরা। এই হামাসরা কিন্তু মানে না, এই হামাসরা কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে নাম নিশানা ভুলিয়ে দিতে চায়। তাই কিন্তু আপনারা দেখবেন যে এই যে ফিলিস্তিনের ইসরায়েল হামলা কিন্তু পিএলওকে করছে না, করছে কাকে? হামাসকে করছে। কাকে করছে? হামাসকে করছে। বুঝতে পেরেছেন? তার মানে ফিলিস্তিনের ভিতরে হচ্ছে দুইটা জনগোষ্ঠী, একজন ইসরায়েলকে মানে না, আর একজন হচ্ছে ইসরায়েলের সাথে মিউচুয়াল করে নিয়েছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে এর উত্তরটি হচ্ছে 13 সেপ্টেম্বর 1995 সালে। 13 সেপ্টেম্বর 1995 সালে। তা যদি বলা হয় যে ইসরায়েল, দেখেন অনেক ভিতর থেকে প্রশ্নটা আসে, এটা কিন্তু একটা বেসিক প্রশ্ন, এইরকম কিছু ভিতর থেকে প্রশ্ন আসবে, এটাকে আপনাকে চিনতে হবে। কে বলছে? ইসরায়েল ও প্যালেস্টাইন মুক্তি সংস্থা পারস্পরিক পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে। আর যদি বলে এই চুক্তিটার নাম কি, যদি আপনাদেরকে বলা হয় এই চুক্তির নাম কি, এই চুক্তির নাম হচ্ছে অসলো চুক্তি। এই চুক্তিটার নাম হলো অসলো চুক্তি। এই চুক্তিটির নাম হলো কি? অসলো চুক্তি। অসলো চুক্তি। অসলো চুক্তি। বুঝতে পেরেছেন? এই যারা বুঝতে পেরেছেন তারা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি দেখতে চাই। কমেন্ট বাদ যাবে না, বাদ যাবে না কিন্তু একটাও কমেন্ট। সবাই কমেন্ট করবেন, পারেন আর না পারেন কমেন্টের সাথে থাকতে হবে, রানিং এ থাকতে হবে। আপনি রানিং এ থাকলে কিন্তু আপনি চাকরিটা পাবেন। আমরা অনেক সময় ঝিমিয়ে যাই, আমাদেরকে ঝিমানো যাবে না। তাহলে আমরা এদিকে পড়লাম, এরপরে আমরা আরেকটা প্রশ্ন পড়ি আমাদের। আচ্ছা, আমরা 4 নাম্বার প্রশ্নটা পড়ি। আচ্ছা, আমরা 4 নাম্বার প্রশ্নটা পড়ি। প্রশ্ন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4 কি বলছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কয়টি সংশোধনী আনা হয়েছে? আমাদের বাংলাদেশ সংবিধান 72-এর সংবিধানে এই পর্যন্ত আমাদের কয়টা সংশোধনী আনা হয়েছে? আর সংবিধান সংশোধনের জন্য আমরা জানি যে সংসদের 2/3 ভোটের প্রয়োজন হয়, সংসদ সদস্যদের 3/2 ভোট প্রয়োজন হয়। তাহলে আমাকে বলতে হবে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কয়টি সংশোধনী আনা হয়েছে? ক নাম্বার দেয়া আছে 16টি, খ নাম্বার দেয়া আছে 17টি, গ নাম্বার দেয়া আছে 14টি, ঘ নাম্বার দেয়া আছে 15টি। তার মানে সংবিধান থেকে 1 মার্কের প্রশ্ন থাকবে। সংবিধান থেকে মূলত 1 নম্বর প্রশ্ন কোথা থেকে থাকবে? আমাদের সংবিধানের মূলনীতি। সংবিধানের মূলনীতি থেকে কিছু প্রশ্ন থাকবে। সংবিধানে যেহেতু আমাদের মূলনীতি আছে 4টা: সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। এই সংবিধান থেকে আমাদের এই মূলনীতি থেকে প্রশ্ন থাকে। আমাদের সংবিধানের ইতিহাস থেকে প্রশ্ন থাকবে। ইতিহাস যে আমাদের সংবিধান এটি কিভাবে প্রণয়ন করা হলো, কিভাবে অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হলো, কিভাবে আমাদের গণপরিষদ গঠন করা হলো, আর আমাদের গণপরিষদের সদস্য কতজনকে নেওয়া হলো, আমাদের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন ছিল, তারপর একমাত্র মহিলা সদস্য কে ছিলেন, একমাত্র বিরোধী দলের সদস্য হিসেবে কে স্বাক্ষর করেনি, আমাদের সংবিধানটা হস্তলিখিত সংবিধান কে রচনা করেছেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের প্রশ্ন থাকবে। আচ্ছা, এরপর আপনাদের প্রশ্ন থাকবে কি? আমাদের গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ। গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ থেকে আমাদের প্রশ্ন থাকবে। তাহলে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের মধ্যে আমাদের যে মৌলিক অধিকার রিলেটেড যে অনুচ্ছেদগুলো আছে, তারপরে আমাদের বাংলা ভাষার কততম অনুচ্ছেদে স্থান পেয়েছে, আমাদের জাতীয়তাবাদ, আমাদের মূলনীতি,
এই রিলেটেড আমাদের কিছু অনুচ্ছেদগুলো পড়তে হবে। আমাদের শিক্ষা, আমাদের জনস্বাস্থ্য, আমাদের বাক স্বাধীনতা, আমাদের গণতন্ত্র, আমাদের মানবাধিকার ইত্যাদি বিষয়গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। তার মানে এটার উত্তরটি হলো তাহলে কোথায়? এটি হচ্ছে 17টি। আমাদের এই পর্যন্ত সংবিধানের সংশোধনী হয়েছে কয়টি? 17টি সংশোধনী হয়েছে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। যেহেতু আমাদের মিডওয়াইফ, এখানে কিন্তু বেশি একটা প্রার্থী না, এখানে পরীক্ষা হলে 10-12 হাজার প্রার্থী হয়। এর মধ্যে যদি আপনাদের 1000-এর জন্য সার্কুলার চলে আসে, মানে এর থেকে আর বড় সুখবর কিন্তু নেই বললেই চলে। তো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আমাদের এই যে বাংলাদেশে বর্তমান যেই সেক্টরের নিয়োগ সবচেয়ে গতিশীল, সেটা হচ্ছে নার্সিং সেক্টরে। আর তিনি নার্সিংয়ে যেহেতু আমাদের বিভিন্ন হসপিটালগুলোতে নার্সের শূন্যতা রয়েছে, মিডওয়াইফের তো আরও বেশি শূন্য পদ রয়েছে, তার ধারাবাহিকতা যেহেতু আমাদের 1 লাখ নার্স নিয়োগের ঘোষণা দিয়েছে, প্রথম নিয়োগটা হবে মিডওয়াইফ দিয়ে শুরু হবে। তো এটা আপনারা কিন্তু মিস করবেন না। আমাদের সাথে গার্ডিয়ান নার্সিং এর সাথে যুক্ত থাকেন। আমাদের দেশব্যাপী যে শাখাগুলো আছে, আমাদের দেশের যে শিক্ষক প্যানেল রয়েছে, এরকম প্যানেল এর মাধ্যমে আপনি কিন্তু ধরে ধরে শিখতে পারবেন। একদম আপনি আমাদের সাথে ক্লাসগুলো করলে আপনার আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, একদম ধরে ধরে কিন্তু আপনি শিখতে পারবেন, একদম গৃহ শিক্ষকের মতো। তাই দেরি না করে আপনারা যারা এখনই আমরা যদি নার্সিং এর মিডওয়াইফারির পরীক্ষার্থী হয়ে থাকেন, আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাদের জন্য 5 নাম্বার, এটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন। বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন এখানে বলছে, ওয়ারী বটেশ্বর কি কারণে আলোচিত? ওয়ারী বটেশ্বর, ওয়ারী বটেশ্বরটা এটা হচ্ছে নরসিংদীতে অবস্থিত। ওয়ারী বটেশ্বর এই জায়গাটা হলো নরসিংদীতে অবস্থিত। আর এখানে প্রায় 2500 বছর পূর্বের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, মানে একটা শহরের অস্তিত্ব পাওয়া গেছে। এটি হচ্ছে আমাদের নরসিংদীর বেলাব এবং শিবপুরে এটি অবস্থিত। এর উত্তরটি কি হবে? ক নাম্বার দেয়া আছে নতুন খনিজ সম্পদ, ক নাম্বার দেয়া আছে সাহিত্য চর্চা, গ নাম্বার দেয়া আছে প্রত্নতাত্ত্বিক খনন, গ নাম্বার হচ্ছে বাণিজ্য কেন্দ্র। তাহলে এর উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন। এর উত্তরটি হবে আমাদের, এটি একটি প্রত্নতাত্ত্বিক খনন, মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে এটি খনন করার মাধ্যমে এখানে প্রায় 2500 বছর পুরনো একটি শহরের অস্তিত্ব খুঁজে পান। এই হচ্ছে আমাদের ওয়ারী বটেশ্বর। এটি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন। এই রিলেটেড আপনারা এখান থেকে 1 মার্ক নিশ্চিত করার জন্য এই আরো কয়েকটি প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো আপনারা জেনে রাখবেন। একটি হচ্ছে আমাদের মহাস্থানগড়, এখান থেকে প্রশ্ন হয়। তারপরে আমাদের প্রশ্ন হয় সোমপুর বিহার থেকে, সোমপুর বিহার। তারপরে আমাদের প্রশ্ন হয় ময়নামতি বিহার, ময়নামতি বিহার। এই বিহার থেকে আপনারা যদি এই 3টা বিহার পড়তে পারেন, এখান থেকে 1 নম্বরের প্রশ্ন আপনি কমন পেতে পারেন ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? অনেক সহজ। সাধারণ জ্ঞানটা যদি চিনতে পারেন যে কোন সেক্টর থেকে নম্বরটা তুলতে হবে আমাকে, কোথায় আমার সাক্কা নাম্বারটা আছে, ওইটা যদি আপনি আমাদের কাছ থেকে গাইডলাইনটা পেয়ে যান, দেন আপনি প্র্যাকটিস করেন, কয়েকদিন প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনারা অনায়াসে সাধারণ জ্ঞান থেকে 100% প্রস্তুতি নিতে পারবেন। বুঝতে পেরেছেন? সাধারণ জ্ঞানটা আপনার চাকরিতে টেকার অন্যতম একটা ট্রাম্প কার্ড হতে পারে। আচ্ছা, আসুন আমরা চলে যাচ্ছি 6 নাম্বার প্রশ্নে। 6 নাম্বার প্রশ্ন, এটিও কিন্তু আমাদের বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন, এটিও হচ্ছে মহান মুক্তিযুদ্ধের প্রশ্ন। প্রশ্ন নাম্বার 6, প্রশ্ন নাম্বার 6, যে বাংলাদেশ প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল কবে? এটা একটা কনফিউশন প্রশ্ন হয়। এটা আমাদের বেশিরভাগ পরীক্ষার্থীরা আসলে তারা
শুধুমাত্র এই প্রশ্নটা মুখস্থ করে, কিন্তু বেসিকটা ক্লিয়ার না থাকার কারণে তাদের পরীক্ষার হলে ভুল হয়ে যায়, যার দরুন তাদের তো 1 নাম্বার গড়চা যায়, সাথে করে আরো 0.5 কাটা যায়, মোট 1.50 চলে যায়। তাই ব্যাপারটাকে বুঝতে হবে যে আমাদের যে প্রবাসী সরকারটা, এটি মূলত গঠিত হয়েছিল 10 এপ্রিল 1971 সালে হয়। 10 এপ্রিল 1971 সালে হয়। আর এটি মূলত কোথায় হয়েছিল? আগরতলাতে। আগরতলা ত্রিপুরা। আগরতলা ত্রিপুরাতে হয়। এটা হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী, মানে তখনও কিন্তু এটা প্রকাশিত হয় নাই, গোপনে মিটিং করার মাধ্যমে এই প্রবাসী সরকারটা গঠিত হয়েছিল। আর এটা সবার সামনে উন্মুক্ত করা হয়েছে, এক্সপোজ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। যদি কথাটা বলা হয় আনুষ্ঠানিকভাবে গঠিত হয় কবে? তাহলে উত্তর হচ্ছে 17 এপ্রিল 1971 সালে। দেখেন ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা সবাই, ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? আনুষ্ঠানিকভাবে যদি বলা হয়, এই কথাটা যদি যুক্ত থাকে আনুষ্ঠানিক, তাহলেও অবশ্যই উত্তর করবেন আপনারা 17 এপ্রিল। আর যদি বলে প্রবাসী সরকার কবে গঠিত হয়, প্রবাসী সরকার কবে গঠিত হয়? প্রবাসী সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। যদি বলা হয় প্রবাসী সরকার কবে গঠিত হয়, 10 এপ্রিল 1971 সালে। আর যদি বলা হয় যে আনুষ্ঠানিকভাবে, যদি আপনাদেরকে বলা হয় যে আনুষ্ঠানিকভাবে কবে গঠিত হয়, এই আনুষ্ঠানিক কথাটা থাকলে হবে 17 এপ্রিল। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। যারা ব্যাপারটা বুঝতে পেরেছেন তারা শুধুমাত্র কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা বুঝতে পারেন নাই তারা আমাকে জানান যে বুঝতে পারেন নাই, আমি আবারও কিন্তু আপনাদের জন্য রিপিট করব। এই প্রবাসী সরকারটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এটা আপনারা পড়বেন যে প্রবাসী সরকার। আর এই প্রবাসী সরকার কোথায় শপথ নিয়েছিল, আমাদের প্রবাসী সরকারের যে মন্ত্রণালয়ের কয় সদস্য বিশিষ্ট ছিল, তারপরে আমাদের যে সদস্যরা কে কোন পদে ছিলেন, এই বিষয়গুলো আপনারা ভালোভাবে যদি পড়তে পারেন, এখান থেকে কিন্তু পরীক্ষায় আপনারা 1 নম্বর আপনাদের থাকে। আচ্ছা আসেন আমরা 7 নাম্বারটা প্রশ্নটা দেখি। এখানে আমাদের বিগত দিনে পরীক্ষায় আসছিল যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম কি? তাহলে এই চলচ্চিত্রটির নাম হচ্ছে দ্য স্পিচ। আমাদের বঙ্গবন্ধুর উপর যে চলচ্চিত্র হয়েছে সেটা হচ্ছে দ্য স্পিচ। আচ্ছা 8 নাম্বার জানাবেন, প্রশ্ন নাম্বার 8, যে আমাদের দেশের কৃষি ভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? ইপিজেড, এখানে পরীক্ষায় ইপিজেড এর পূর্ণরূপ আসে। ইপিজেড এর পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড। তো আমাদের সরকারি ইপিজেড আছে বর্তমান 8টা ইপিজেড আছে, আরো করার পরিকল্পনা সরকার নিয়েছে। বর্তমান আমাদের 8টা আছে। এই 8টার মধ্যে আমাদের প্রথম ইপিজেডটা করা হয়েছিল চট্টগ্রামে। বাংলাদেশের প্রথম ইপিজেডটা করা হয় চট্টগ্রামে, এরপর ঢাকাতে করা হয়, এরপর বিভিন্ন জায়গায় ইপিজেড আছে। তার মধ্যে আমাদের একটা কৃষি ভিত্তিক ইপিজেড আছে, যেখানে শুধুমাত্র কৃষি বিষয়ক প্রোডাকশন করা হয়। আর এই ইপিজেডটা কোথায়, কোন জেলাতে অবস্থিত? এই ইপিজেডটা হচ্ছে আমাদের নীলফামারী জেলা অবস্থিত। নীলফামারীর সৈয়দপুরে। এটার নাম হচ্ছে উত্তরা ইপিজেড। উত্তরা ইপিজেড।
ইপিজেড, উত্তর আইপিজেড এর কার্যক্রম শুরু হয়েছে 1999 সালে। 1999 সালে এর কার্যক্রম শুরু হয়েছে উত্তর আইপিজেড। বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে যদি আপনি সাধারণ জ্ঞানটা ভেঙে ভেঙে পড়তে পারেন, ইনশাল্লাহ আপনার সাধারণ জ্ঞানটা অনেক সহজ হবে। আর গার্ডিয়ান নার্সিং আমাদের মাধ্যমে কিন্তু এই মিডওয়াইফারির আর 200 জনের নিয়োগ হয়েছে আমাদের সাথে, তারা আমাদের সেবা নিয়ে। তো আপনারা যারা আপনাদের স্বপ্নের জবটাকে কনফার্ম করতে চান, আমাদের সাথে কিন্তু আজই যুক্ত হয়ে যান। আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি চলছে, আইসিইউ ব্যাচ। এখানে একদম পুরোপুরি আপনাকে পড়া দেয়া, পড়া নেয়া, পরীক্ষা নেয়া, গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। এভাবে ক্লাসগুলো ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ডের মাধ্যমে নেওয়া হবে, সুন্দরভাবে গোছানো ক্লাস। কারণ প্রস্তুতি কিন্তু সবাই নিতে পারে। আপনি একজন ক্যান্ডিডেট হিসেবে 2-1 সেট বই কিনেও কিন্তু প্রস্তুতি নিতে পারেন, কিন্তু প্রপার যে একটা আউটলাইন গাইডলাইন, এইটাই হচ্ছে মেইন। আপনার দেখেন, আপনি অনেক ভালো জানেন, তারপরে কিন্তু আপনাকে একটা কোচ প্রয়োজন। ধরেন আমাদের খুব ভালো একজন খেলোয়াড় বর্তমান সময়ে, ধরেন লিটন দাসের কথা বললাম, তিনি একদম খুব ভালো খেলোয়াড়, তারপরে কিন্তু তার একজন কোচ লাগে। কেন লাগে? এই যে একটা তার ডেইলি রুটিন অনুযায়ী কাজ করার যে একটা কি চাপ দেওয়া হয়, তার কাছ থেকে যে আদায় করে নেওয়া হয়, এই জন্য কিন্তু পড়াটা হয়। আমাদের কিন্তু জবের প্রিপারেশনটা এককভাবে হয় না। এই চিন্তা আসে, সেই চিন্তা আসে, এই বই ধরতে ইচ্ছা করে, তারপরে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্নভাবে সময়গুলো নষ্ট করে ফেলি। তো এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা যারা মিডওয়াইফের পরীক্ষার্থী আছেন, আপনারা যারা আপনাদের স্বপ্নের এই সরকারি জবটাকে কনফার্ম করতে চান, দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যান। আচ্ছা, চায়নার অনুদানে বা চায়নার সহযোগিতায় কিন্তু নীলফামারীতে আমাদের একটি হাসপাতাল বা হাসপাতাল এখানে কিন্তু আমাদের একটা হাসপাতাল নির্মিত হতে যাচ্ছে। 1000 শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল এই নীলফামারীতে আমাদের জায়গা চুজ করা হয়েছে, এখানে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি 9 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 9, সবাই একটু 9 নাম্বার উত্তর করবেন। প্রশ্ন নাম্বার 9 আমি আপনাদেরকে একটু বলছি, 9 এর উত্তর করবেন সবাই। 9 এর উত্তর করবেন। সবাই দ্রুত একটু 9 এর উত্তর করেন আমাদেরকে। আচ্ছা, তো ইতিমধ্যে আপনাদেরকে বললাম আমাদের যে মিডওয়াইফের 500+ যে নিয়োগ, এটি এখন হয়ে গেছে, প্রায় পদায়নের অপেক্ষায় আছে। এর মধ্যে কিন্তু গার্ডিয়ান নার্সিং থেকে আমাদের 200 জন সফলতা পেয়েছে। তো আলহামদুলিল্লাহ, আপনারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হলে আপনাদের স্বপ্নের জবটাও কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা চলে আসি 9 নাম্বার। পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বে কততম সদস্য হিসেবে বাংলাদেশ যুক্ত হলো? আমাদের পারমাণবিক ক্লাবের তালিকায় বাংলাদেশ যুক্ত হয়েছে। আমাদের যে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, আমি আপনাদের একটু কমেন্টগুলো পড়ে শোনাই।
আচ্ছা ঠিক আছে, এটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে পারমাণবিক, আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ইতিমধ্যে আমাদের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন লাইনে পারমাণবিক বিদ্যুৎ আমরা পাবো। রাশিয়ার যে রোসাটম আমাদের এখানে সহায়তা করছে। আর এই পাবনা রূপপুরে আমরা পারমাণবিক ক্লাবে প্রবেশ করেছি 33তম দেশ হিসেবে। যদি বলে বাংলাদেশ কততম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ পেয়েছে, আমরা কিন্তু পারমাণবিক অস্ত্র করতে পারবো না। আর এই পারমাণবিক বিদ্যুতের প্রধান জ্বালানি হচ্ছে কি, জ্বালানিটার নাম হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম 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 কত লাগে? 295 ইউরেনিয়াম 295 কি হওয়ার ফলে, জ্বালানোর ফলে আমাদের পারমাণবিক বিদ্যুৎ পাবো। আমরা কিন্তু লুকিয়ে আবার পারমাণবিক অস্ত্র করতে পারবো না, তাহলে কিন্তু আমাদের উপরে যাবতীয় নিষেধাজ্ঞা পড়বে আন্তর্জাতিক পরিমণ্ডলের, যেমন ইরানে পড়ছে, তাই না? আমাদের আমাদের ইউরেনিয়াম বা আমাদের এই তেজস্ক্রিয় পদার্থ আমাদের চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও লাগে, বুঝতে পেরেছেন? পরমাণু লাগে। আমরা 33তম। আর আমাদের রাশিয়া থেকে জ্বালানি এসেছে কবে, এই তারিখটা মনে রাখবেন, 5 অক্টোবর। 5 অক্টোবর ওই নাম্বারে একটু ফোন দেন, আমার ফোন দিতে পারবা। হোয়াটসঅ্যাপে দেন, লিখে দেন, এমনি কল দেন, ওদের ক্লাসে আছে, আসেন বানিয়ে আসেন। আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত। তাহলে আমাদের আচ্ছা, তাহলে আমাদের কি হলো, পারমাণবিক ক্লাবের দিক দিয়ে আমরা হচ্ছে 33তম। আর ইউরেনিয়াম আমাদের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে রূপপুর, পাবনাতে অবস্থিত। আর এখান থেকে আরেকটা প্রশ্ন একটু মনে রাখবেন, সেটা হলো যে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা হচ্ছে দ্বিতীয়, ভারত হচ্ছে প্রথম, পারমাণবিক বিদ্যুতের দিক দিয়ে আমরা হচ্ছে দ্বিতীয়। ওকে, আচ্ছা, এরপরে দেখেন প্রশ্ন নাম্বার 10 দেখেন, 2028 সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম কি? তার মানে আমাদের পদক এবং পুরস্কার, খেলাধুলা, এই অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্ন থাকে। এখান থেকে আমাদের কিন্তু 1 নম্বর প্রশ্ন থাকে। কি কি একটা পড়বেন হচ্ছে পদক, তারপর হচ্ছে খেলাধুলা, এখান থেকে আমাদের 1 নম্বর প্রশ্ন থাকে। 1 নম্বর, এখান থেকে আমাদের 1 নম্বর প্রশ্ন থাকে। তার মানে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নোবেল পুরস্কার। তাহলে এখানে কি প্রশ্নটা এসেছে দেখেন, 2024 সালের, এটা 28 না, সরি, এটা হচ্ছে 2024 সালের। 2024 সালের আমাদের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে যিনি, তার নাম কি? 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার যিনি পেয়েছিল তার নাম কি এবং তিনি কোন দেশের? আমাদের 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ইরান থেকে, তিনি হচ্ছেন নার্গিস মোহাম্মদী। কারণ ইরানের সরকার বিরোধী আন্দোলনের জন্য তিনি সম্পৃক্ত ছিলেন, তাই পশ্চিমা বিশ্ব তাকে নোবেল দিয়েছে। তিনি আছেন নার্গিস মোহাম্মদী। আর 25-এরটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, 2025 সালে কে পেয়েছে? ভেনেজুয়েলার। 2025-এ কে পেয়েছে?
2025-এ পেয়েছে ভেনেজুয়েলা থেকে মারিয়া মারিয়া কোরি মারিয়া কোরিনা মারিয়া কোরিনা এদিক দিয়ে চলে আসেন, এদিক দিয়ে চলে আসেন, আস্তে আস্তে আস্তে। তাহলে আমাদের 2025-এ হচ্ছে মারিয়া কোরিনা ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো, তিনি হচ্ছেন ভেনেজুয়েলার। তার মানে এই যে শান্তিতে নোবেল পুরস্কারটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইগুলো অপশনগুলো আপনাদের দরকার নাই। যে মাহসা আমিনি, এই মাহসা আমিনিটা কে ছিলেন? ইরানে তিনি সরকার বিরোধী, বিশেষ করে নারীদের অধিকার আদায়ের জন্য, যে নারীরা যেন পশ্চিমা ধাঁচে চলতে পারে, এই জন্য তিনি আন্দোলন করেছিলেন। এবং ইরানের পুলিশ তাকে ধরে বেদম প্রহার করে মেরেছে এবং তিনি নিহত হন। আর এই যে শিরিন এবাদি, তিনিও কিন্তু একজন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একজন নারী, মানে আমাদের প্রথম মুসলমানদের মধ্যে যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন শিরিন এবাদি। দেখেন, তার মানে এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তার মানে এখান থেকে আপনারা পুরস্কার আর পদক থেকে পড়ে নেবেন। আচ্ছা, এরপরে এখানে দেখেন 11 নাম্বার, যে দেশের জাতীয় টিকা দিবস কর্মসূচি কবে গ্রহণ করা হয়? জাতীয় টিকা দিবস, আমাদের কিন্তু যে বর্তমান হামের প্রাদুর্ভাব, বুঝতে পেরেছেন? এটা কিন্তু এই প্রশ্নটা আপনাদের পরীক্ষার সাথে প্রাসঙ্গিক। তাই এই যে আপনি কি থিঙ্কিং করবেন যে আমার সময়ের সাথে কোন টপিকটা যায়, এগুলো যদি আপনি মাথার মধ্যে রাখতে পারেন, দেখবেন কিন্তু আপনি প্রশ্ন ইনশাল্লাহ আপনি কমন আনতে পারবেন। আচ্ছা, তাহলে এটার উত্তরটা কি হচ্ছে? এর উত্তর হচ্ছে আমাদের 1979 সালে আমাদের দেশের যে ইপিআই টিকার এই কর্মসূচিটা প্রথম গ্রহণ করা হয়েছিল। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি, কোন মশার কামড়ে চিকুনগুনিয়া জ্বর হয়? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান কোন মশার কামড়ে আমাদের চিকুনগুনিয়াটা হয়। চিকুনগুনিয়াটা হলে দেখবেন যে অনেক গা ব্যথা করে, জ্বর হয়, চিকুনগুনিয়াটা হয়। আরেকটা এই মশাটার কামড়ে কিন্তু আরেকটা রোগ হয়, সেটা হচ্ছে ডেঙ্গু হয়, ডেঙ্গুটা হয়। তারপরে ইয়েলো জ্বরটা হয়, ইয়েলো জ্বর হয়, জিকা হয় একটা মশা। এই মশাটা কিন্তু আমাদের খুবই ভয়ানক একটা মশা। এই মশাটা হচ্ছে এডিস মশা। এই মশাটা হচ্ছে ইজিপ্টি মশা। আর এখানে আমাদের এই যে আরো মশা আছে, দেখেন এখানে স্যান্ড ফ্লাই, এটা মাছি। এটা কিন্তু মাছির কামড়ের জন্য কি হয়? মাছির কামড়ে আমাদের কালো জ্বর হয়। এই মাছির কামড়ে আমাদের কি হয়? কালো জ্বর বা কালা জ্বর হয়। আবার এই যে কিউলেস মশা, এই মশার কারণে কিন্তু গোদ রোগ হয়, এগুলো কিন্তু আপনাদের মেডিকেল টার্ম, এগুলো কিন্তু আপনারা যে আপনাদের সাবজেক্টে পড়ছেন এগুলো থেকে আপনারা কমন পড়বে। এটা আবার সাধারণ জ্ঞানের একটা অংশ আমরা হিসেবে দেখিয়ে দিচ্ছি। আবার অ্যানোফিলিস মশা, এই মশার কারণে ম্যালেরিয়া রোগ হয়, বুঝতে পারছেন? এইগুলোই ঘুরে ফিরে আসে। সাধারণ জ্ঞান নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, শুধুমাত্র লেগে থাকেন, 10-15 দিন লেগে থাকলে দেখবেন সাধারণ জ্ঞানে আপনি 100% অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? এটা আমি আপনাদের আগেও বলেছি, ইতিমধ্যে আমার আগে যারা ক্লাস করেছেন তারা কিন্তু ভালো একটা জানেন। সাধারণ জ্ঞানটার কয়েকটা টপিক আপনি যদি 10-15 দিন সময় দিয়ে এই টপিকগুলো দেখেন আর চর্চা করেন, আর পরীক্ষার হলে যাওয়ার আগে একটু দেখে যান। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এরপরে আমাদের দেখেন 13 নম্বর প্রশ্ন। এখানে আমি আপনাদেরকে বলেছিলাম সাধারণ জ্ঞানের পাশাপাশি আপনাদের কম্পিউটার আইসিটি থেকে কিছু প্রশ্ন থাকে, আর এইগুলো প্রশ্ন আমাদের ম্যাক্সিমাম রিপিট হয়। আর এইগুলো প্রশ্নগুলো আমরা ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দেব। আর আপনাদেরকে আমাদের যেই বুকলেটটা থাকবে সেখানেও আমাদের নোট করা থাকবে। তাও এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। কম্পিউটার এবং আইসিটি থেকে দেখেন কি প্রশ্নগুলো থাকে। এখানে প্রশ্ন আছে যে নিচের
কোনটি একটি স্প্রেডশিট সফটওয়্যার? স্প্রেডশিট মানে আমরা যেটা ডাটাবেস সফটওয়্যার, মানে আমাদের যে ডাটা আমরা ইনপুট দিয়ে আমরা সংরক্ষণ করি, স্প্রেডশিট সফটওয়্যারের মধ্যে হচ্ছে আমাদের এটা হলো কি এক্সেল। এমএস এক্সেলটা হচ্ছে আমাদের স্প্রেডশিট সফটওয়্যার, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আমাদের অফিস সফটওয়্যার, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস আউটলুক, এমএস ওয়ার্ড, এগুলো হচ্ছে আমাদের অফিস সফটওয়্যার। আচ্ছা, এটা কিন্তু আপনাদের মেডিকেল টার্ম, এই 14 নাম্বারটা, এটা আপনারা খুব ভালো জানেন। এটা আমরা সাধারণ জ্ঞানেও পড়াই, যেহেতু বিজ্ঞানের একটা অংশ। আমি আপনাদেরকে সাধারণ জ্ঞান বলতে বুঝিয়েছি বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ভূগোল, তারপর হচ্ছে আপনাদের নৈতিকতা, কম্পিউটার ও আইসিটি এবং বিজ্ঞানের সাধারণ বিজ্ঞানের কিছু অংশ। ডায়াবেটিস রোগ হয় কেন? ডায়াবেটিস রোগ হয় আমাদের ইনসুলিনের অভাবে। ইনসুলিনটা কি? আমাদের যে শরীরে যে প্যানক্রিয়াস বা অগ্নাশয় আছে, এই অগ্নাশয় থেকে যে একটা হরমোন নিঃসরণ হয়, এই হরমোন নিঃসরণটা কম হয় বিধায় আমাদের রক্তের গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায়, এই জন্য আমাদের ডায়াবেটিস রোগ হয়, ঠিক আছে। আবার ইনসুলিন দিলে আমাদের সেটা ব্যালেন্সটা হয়ে যায়, আমরা কিন্তু আবার সক্ষম হয়ে যাই। এরপরে আমরা চলে যাচ্ছি 15 নাম্বার প্রশ্নে। এই 15 নাম্বার প্রশ্ন বাংলাদেশ অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন। আমরা কিন্তু বেশিরভাগ কি দেখলাম, বিগত সালের অ্যানালাইসিস থেকে দেখলাম যে বাংলাদেশ থেকে কিন্তু আমাদের প্রশ্ন বেশি হয়। এই 20টা প্রশ্নের মধ্যে আমাদের দেখে ফেললাম যে 20টি প্রশ্নের মধ্যেই দেখবেন আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর উপরই প্রশ্ন পাবেন 12 থেকে 13টা। 12 থেকে 13টা প্রশ্ন থাকবে বাংলাদেশের, 7 থেকে 8টা প্রশ্ন পাবেন আপনি আন্তর্জাতিকের, এরপরে 1 থেকে 2টা প্রশ্ন পাবেন আপনি বিজ্ঞানের, এরপরে 1 থেকে 2টা প্রশ্ন পাবেন আপনি কম্পিউটার ও আইসিটির। হিসাব খতম, অনেক ইজি, বুঝতে পেরেছেন? তো এটা তো আপনাদের কাছে আরো ইজি, আপনারা তো অনেক মেডিসিনের নাম জানেন, অনেক টেকনিক্যাল বিষয়গুলো জানেন, আপনারা একাডেমিক লাইফ শেষ করেছেন। নার্সিং পড়াটা কিন্তু চারটিখানি কথা না, এই পর্যন্ত আসছেন, অনেক চড়াই উতরাই পেরিয়ে আসছেন। তো এই মুহূর্তে একটু ধরে রাখেন, আমাদের গাইডলাইনের উপর চলেন, আমরা যেভাবে দিচ্ছি সেভাবে রিসিভ করেন এবং আমাদেরকে রিটার্ন করেন পরীক্ষা দেওয়ার মাধ্যমে, ইনশাল্লাহ আপনার স্বপ্ন জয় হবে। তো এই ক্ষেত্রে আছে আমাদের চতুর্থ অনুচ্ছেদ। চতুর্থ অনুচ্ছেদ, এই অনুচ্ছেদে আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা রবি ঠাকুরের যে 25 লাইনের যে একটা কবিতা, এই প্রথম 10 লাইন আমার সোনার বাংলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আর এটি গ্রহণ করা হয়েছিল 3 মার্চ 1971 সালে। আর আমার সোনার বাংলা এর বাংলা অনুবাদকের নামটা একটু মনে রাখবেন, তার নাম হচ্ছে সৈয়দ আলী আহসান। যে বাংলা অনুবাদ যিনি করেছেন তিনি হচ্ছেন সৈয়দ আলী আহসান, সৈয়দ আলী আহসান। আর সৈয়দ আলী আহসান। আচ্ছা, এরপর দেখেন আমাদের এরপরে হচ্ছে আমরা আপনাদেরকে বলি যে আমাদের জাতীয় সঙ্গীতটা আবার আমাদের প্রোগ্রামে সামরিক অনুষ্ঠানে কুচকাওয়াজের সময় প্রথম 4 লাইন বাজানো হয়, ঠিক আছে। তো জাতীয় সঙ্গীতটা আপনারা একটু পড়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা, ইংরেজি অনুবাদক, আচ্ছা আমাদের ক্লাস শেষের দিকে, আচ্ছা হ্যাঁ ইংরেজি অনুবাদক, সরি ইংরেজি অনুবাদক হচ্ছে সৈয়দ আলী আহসান। আচ্ছা, আমরা তাহলে চলে যাচ্ছি আমরা পরবর্তীতে 16 নাম্বার। দেখেন সংগঠন থেকে কিন্তু আপনাদের একটা প্রশ্ন থাকে, সংগঠন এক্ষেত্রে হতে পারে, সংগঠন আপনাদের এই ক্ষেত্রে হতে পারে আমাদের আঞ্চলিক সংগঠন বা আন্তর্জাতিক সংগঠন, এই সংগঠন রিলেটেড প্রশ্নগুলো থাকে। এক্ষেত্রে এখানে আসছে বিমস্টেক, এর সর্বশেষ দেশ কোনটি? বিমস্টেক, বিমস্টেক হচ্ছে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল, মাল্টি সেক্টরাল, সেক্টরাল, মাল্টি সেক্টরাল
টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটি হচ্ছে মূলত আমাদের একটা আঞ্চলিক জোট, একটি অর্থনৈতিক জোট, যে জোটটা গঠিত হয়েছে 1997 সালে গঠিত হয়েছিল। এই জোটটি, এটি হচ্ছে 1997 সালে গঠিত হয়। আর এর বর্তমান দেশ রয়েছে 60টি। সর্বশেষ দেশ হিসেবে যুক্ত হয়ে আছে নেপাল এবং ভুটান। বুঝতে পেরেছেন? তো বন্ধুরা, তা আমরা আজকে সাধারণ জ্ঞানের একটা পূর্ণাঙ্গ আপনাদেরকে অ্যানালাইসিস দিলাম যে কি কি টপিকগুলো পড়তে হবে। আপনাদের আরেকটি ফ্রি ক্লাস অনুষ্ঠিত হবে। এখানে আমি টপিক ওয়াইজ দেখিয়ে দিব যে আপনাদের মিডওয়াইফ পরীক্ষাতে কোন টপিকের উপরে কত নাম্বার এসেছে। ওই টপিকগুলো আমরা যদি গবেষণা করে আপনাদেরকে দিয়ে দেই, আপনারা যদি ওই টপিক রিলেটেড পড়াশোনা করেন, ইনশাল্লাহ সাধারণ জ্ঞানে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আর আপনারা যারা আমাদের এই মিডওয়াইফ কোর্সে যুক্ত হতে চান, দ্রুত আমাদেরকে ইনবক্স করেন। আর আমাদের নাম্বারে, এই যে নাম্বার দেয়া আছে, এই নাম্বার দেয়া আছে, আপনাদের 5 মাসের কোর্স অনুষ্ঠিত হবে। এই যে নাম্বার দেয়া আছে, এই নাম্বারে আপনারা সরাসরি কথা বলে বিস্তারিত জেনে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের সাথে দেশ বর্ণনার শিক্ষকরা ক্লাস নেবেন, বাংলার জন্য ক্লাস নেবেন, ইংরেজির জন্য ক্লাস নেবেন, জিকের জন্য ক্লাস নেবেন, এবং আপনাদের যে টেকনিক্যাল বিষয় 40 মার্কের টেকনিক্যাল আসবে, সেটার জন্য আমাদের বিষয়ভিত্তিক এক্সপার্টরা ক্লাস নেবেন। তো আজকে আমার ক্লাসে আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে গার্ডিয়ান নার্সিং কোচিং এর পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজ এই পর্যন্তই রাখি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।